অ্যাডমিশন প্রস্তুতির শুরুতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার বই সিলেকশন। দেখো, তুমি যে অস্ত্রটা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছ, সেই অস্ত্রের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে তোমার খুব স্বাভাবিকভাবে যুদ্ধে পরাজিত হওয়ার যেমন সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে সঠিক এবং প্রপার যেটা তোমার জন্য দরকার পরিবেশ সিচুয়েশন অনুযায়ী যদি তুমি অস্ত্র বাছাই করো তাহলে যুদ্ধে জয়লাভ করবা। অ্যাডমিশন ডেফিনেটলি একটা যুদ্ধ। এখানে তোমাকে হাজার হাজার শিক্ষার্থীর সাথে ফাইট করতে হচ্ছে। সো তোমার শুরুতেই তুমি যে টুলস এর উপর, যে ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে তুমি টপ করবা নাকি তুমি ফেল করবা সেটা ডিপেন্ড করতেছে সেই বই সিলেকশনের প্রতি তোমার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমি আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, সরি প্রথমে বিউপিতে দিয়েছিলাম, বিউপিতে চান্স পেয়েছিলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছিলাম। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছি। তো আমি ধাপে ধাপে যে কয়টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, আমার অ্যাডমিশনে 2021 সালের ঘটনা সেটা, তখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তো আমার ক্ষেত্রে যে বইগুলো সব থেকে বেশি কাজে দিয়েছিল, আমি জাস্ট সেই বইয়ের আলোকে তোমাদের কিছু গাইডলাইন দিব। এখানে আসলে এটা কিন্তু কোনো প্রমোশনাল কোনো ভিডিও না, এটা একদম আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি আমার নিজের জায়গা থেকে যেটা বেস্ট মনে হয়েছে ঠিক সেই টাইপের কিছু বই তোমাদেরকে সাজেশন করব। দেখো, সাধারণত আমরা জানি যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো যদি বাংলার কথা বলি তাহলে বাংলার ক্ষেত্রে আসলে বাজারে দুইটা বই সব থেকে বেশি বলা যায় পরিচিত। একটা হলো অভিযাত্রী বই, তোমরা হয়তো বেশিরভাগই পড়ছো, ঠিক আছে? অভিযাত্রী, এবং আরেকটা বইয়ের কথা আমি বলবো সেটা হলো ধ্রুব। তো এই দুইটা বই আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন এই দুইটা বই আমাকে সাপোর্ট দিয়েছিল। তো বাংলার এই দুইটা বইয়ের তুমি যে কোনো একটা বই পড়বা, আবার কেউ দুইটা বই পড়তে যেও না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সেটাতে যাব, তার আগে আমি বলি এই দুইটা বই দুইটাই কোয়ালিটিফুল বই এবং এটা আমার অ্যাডমিশনের জন্য খুবই সাপোর্টিভ ছিল। তুমি এই দুইটা বইয়ের যে কোনো একটা পড়বা, ঠিক আছে? তো আমি যদিও ধ্রুব পড়ছিলাম, বাট অভিযাত্রী বইটাও অনেক সুন্দর একটা গোছালো বই। তো তুমি এটার যে কোনো একটা পড়তে পারো। আচ্ছা, তো এটার বাইরেও তুমি অন্য বই পড়তে পারো, ঠিক আছে? এইটা এই দুইটাই কিন্তু পড়তে হবে এমন না। আরেকটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো, দেখো তোমরা যে ভুলটা করো, মনে করো আমার কাছে ধ্রুব বইটা আছে, তো অ্যাডমিশনের জন্য যেহেতু আমরা খুব অল্প একটা সময় পাবো, 4 মাস, 3 মাস, 5 মাস সর্বোচ্চ হাইয়েস্ট। এখন যে জিনিসটা হয় যে মনে করো আমি ধ্রুব বইটা নিয়ে পড়তেছি, পড়ার পরে দেখলাম যে আমার রুমমেট সে আবার অভিযাত্রী বই পড়তেছে। তখন আমি কি করলাম, ঠিক আছে তাহলে অভিযাত্রী বইয়েও তো অনেক সুন্দর ইনফরমেশন আছে, ওকে আমি অভিযাত্রী বইটাও পড়া শুরু করি। ঠিক আছে, দেখি এখানে কি আছে। তুমি যদি পার্থক্য করো, আলটিমেটলি এই ধ্রুব বই, অভিযাত্রী বই বা অন্য আরো এই টাইপের বাজারে যত প্রকার বই আছে দেখবা সব জায়গায় সেম বিষয়ই দেওয়া আছে, হয়তো প্যাটার্নটা আলাদা, সাজানোটা আলাদা, কিন্তু ইনফরমেশন বা আহ, তথ্য ভিতরে যেগুলো আছে সবকিছু দিন শেষে সেম। কারণ অভিযাত্রীর লেখক সেও নতুন করে কোনো কিছু আবিষ্কার করে তোমাকে দেখাবে না, কিংবা ধ্রুবর লেখক সেও কিন্তু নতুন করে কোনো কিছু আবিষ্কার করে তোমাকে দিবে না। যা কিছু অলরেডি এক্সিস্টিং আছে, সমাসের কথা বলি, যে সমাসগুলো অলরেডি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে বারবার আসছে বা যেগুলো থেকে আসার একটা টেন্ডেন্সি আছে, ওইগুলাই সব বইতেই থাকবে। তো এই জন্য তুমি যে কোনো একটা বই পড়বা, কোনোভাবে দুইটা বইয়ের ফোকাস করতে যাবে না, কারণ সময় তোমার খুবই কম। এই স্বল্প সময়ে তুমি একটা বই তাই ভালোভাবে শেষ করতে পারবে না। এবং এই একটা বই যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো, যদি তুমি যতগুলো উদাহরণ দেওয়া আছে যদি ভালো করে পড়তে পারো, তাহলে এটাই এনাফ ফর ইউ। এবং এখান থেকে তুমি যে কোনো বই বাজারে পড়লে ওই বই থেকে ইনশাল্লাহ তোমার যদি এমসিকিউ, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা তো জানো যে বাংলাতে তোমাদের 15টা এমসিকিউ থাকবে, তো তুমি যদি এই একটা বই পড়ো তোমার এখান থেকে 14টা এমসিকিউ তুমি যে কোনো বই থেকে আমার মনে হয় কমন পেয়ে যাও। কারণ এটার বাইরে থেকে আসার তো প্রশ্ন আসে না, সেখানে তো হাজার হাজার তথ্য দেওয়া আছে, এটার বাইরে থেকে আর কি দিবে। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমার কাছে একটা বিষয় খুব বেশি সাপোর্ট দিয়েছিল বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা হলো বাজারে দেখবে জর্জ বাংলা ভাষায় সাহিত্য বই আছে। তো ওই বইয়ের কি আছে, মনে করো সমাস। তো সমাসের বেসিক যে আলোচনা, এটা খুব সাদামাটা করে দেওয়া আছে, মানে বোঝার জন্য কিন্তু তুমি ওই একদম যে জর্জ বাংলা ভাষা ও সাহিত্য বইটা পড়েই তুমি সমাজ বুঝতে পারবে না। মোটামুটি ওইটার জন্য তুমি এই জাতীয় বইগুলো তুমি পড়তে পারো। এই জাতীয় বইগুলো, এই অভিযাত্রী ধ্রুব, এগুলো থেকে তুমি বুঝতে পারবা বা শিখে নিতে পারবা। কিন্তু এই জর্জ বাংলা ভাষা ও সাহিত্য এই বইটার যেটা বেস্ট গুণ বা কোয়ালিটি সেটা হলো এর নিচে রয়েছে হিউজ প্র্যাকটিস, এবং সবগুলো বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন আসা সেগুলোই দিয়ে রাখছে। সমাজ তুমি জাস্ট
ওখানে দেখবা যে প্রথমে কিছু সমাজের রুল নিয়মকানুন থাকবে, তারপর নিচে থাকবে হিউজ প্র্যাকটিস। এখন অ্যাডমিশনে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা হয়, যে প্রশ্নটা আসে ওই প্রশ্নটা স্যাররা নতুন করে তৈরি করে না, ওই প্রশ্নটা ইতোমধ্যেই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো না কোনো বইতে কোথাও না কোথাও আসে, এবং ডেফিনেটলি আসে, এবং সেটা ডেফিনেটলি কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসছে। যে প্রত্যেকটা প্রশ্নই নতুন করে, সর্বোচ্চ হয়তো খুবই নতুন, খুবই রেয়ার এমন প্রশ্ন সংখ্যা থাকে 2 থেকে 4টা, আর বাকি যত কোশ্চেন থাকে সেটা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে বিগত আসছে। তো এই জন্য বিগত কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো যদি তুমি পড়ে যেতে পারো তাহলে দেখবা তুমি হুবহু কমন পেয়ে যাবা। বিষয়টা শুধু বাংলার ক্ষেত্রে প্রযোজ্য না, বিষয়টা ইংরেজির ক্ষেত্রেও প্রযোজ্য, বিষয়টা সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধুমাত্র সাম্প্রতিক বিষয়গুলো চেঞ্জ হয়, এটা বলা যায় চেঞ্জেবল একটা বিষয়, আর বাকি সবকিছু কিন্তু একদম বিগত কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসছে ওইগুলাই দেখা যায় কোনোটা তোমার কমনের মধ্যে আসবে, কোনোটা তোমার কমনের বাইরে আসবে। হয়তো তুমি কোনোটা পড়ছো তাই তোমার কাছে কমন, কোনোটা পড়োনি তাই তোমার কাছে আনকমন, এটাই হলো পার্থক্য। এরপরে আমি যদি ইংরেজির কথা বলি, তাহলে আসলে ইংরেজির বর্তমানে বাজারে যেটা সব থেকে বেশি প্রচলিত সেটা হলো মাস্টার বই। এবং তুমি কম্পিটিটিভ এক্সাম, এই বইটাও ভালো, বাট মাস্টার বইটাকে আমি বেশি প্রায়োরিটি দিব, কারণ মাস্টার বইয়ের এক্সপ্লেনেশন বা ইনফরমেশন বা অথেন্টিসিটি মোটামুটি অনেক ভালো অন্যান্য বইয়ের থেকে। বাট মাস্টার বইয়ে 1000-এর উপরে পৃষ্ঠা আছে। এখন তুমি কি এই স্বল্প সময়ে 1000-এর উপরের পৃষ্ঠা শেষ করতে পারবা? এটাই হলো তোমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয়। আচ্ছা, বাংলার ক্ষেত্রেও কিন্তু অনেক পৃষ্ঠা, 2টা বই যদি তুমি পড়তে যাও, একটা থেকে প্র্যাকটিস করলে, একটা থেকে শিখলে, কিংবা ওখান থেকেও পড়লে, সাথে সাথে এখানে কিছু প্র্যাকটিস করলে, অনেক পড়া, অনেক পড়া। তো এতগুলো পড়া তুমি এই স্বল্প সময়ের ভিতরে শেষ করতে পারবা কিনা এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এর জন্য মেন্টর দরকার হয়, কারণ মেন্টররা জানে, যেমন আমরা তোমাদেরকে মেন্টর, আমরা জানি বিগত, আমি সেই 2021 সালে পরীক্ষা দিয়েছি, এখন হলো 2026 সাল, তোমরা পরীক্ষা দেবা 2027 সেশনে। তো এই 27 সেশনের মধ্যে আমি কতগুলো পরীক্ষা নিজে দিয়েছি এবং কতগুলো পরীক্ষা দেখেছি পরবর্তীতে, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা বিশ্লেষণ করেছি কোথা থেকে আসতেছে। তো ওই জায়গা থেকে যেটা হয়, মেন্টরদের একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায় যে আসলে কোন প্রশ্ন বা কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসে। আমরা প্রশ্ন দেখা মাত্রই বলে দিতে পারি যে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কোন প্রশ্নটা আসতে পারে। তো এই জন্য মেন্টরটা দরকার হয়। মেন্টরের অধীনে প্রিপারেশন নিলে দেখা যায় সাজেশন বেসড প্রিপারেশনটা নেওয়া যায়। তোমার এই যে হাজার হাজার বইয়ের পৃষ্ঠা সবকিছু নিজে নিজে পড়তে গেলে অনেক সময়ের দরকার, অনেক পড়ার দরকার, কিন্তু আসলে অ্যাডমিশনে এই স্বল্প সময়ে এত বেশি কভার করা যায় না। তো মাস্টার বইয়ের কথা বলতেছিলাম, তোমরা মাস্টার বইটা ডেফিনেটলি ফলো করতে পারো, বাট মাস্টার বইটা কিন্তু অনেক বড়, এটা রীতিমতো শেষ করা অনেক চ্যালেঞ্জিং। মাস্টার বইটা বিশেষত যারা সেকেন্ড টাইমার থাকে তাদের জন্য খুবই ভালো হয়, কারণ তারা একটা লং টার্ম সময় পায়, এবং এই লং টার্ম সময় মাস্টার বই কিন্তু বারবার রিভিশন দিতে পারে বা রিভাইজ করে ফেলতে পারে। তো তুমি চাইলে, আমি ইংরেজির জন্য এটা বলতে পারবো, এছাড়াও রফিক স্যারের বইগুলোও ভালো, ইংলিশ মজার যেটা আছে এটাও ভালো, বাট একটু এগুলোর পরিধি বা এক্সপ্লেনেশন একটু কম। যাই হোক, তুমি যে কোনো একটা বই পড়লে হবে, তোমার কাছে যেটা আছে এক্সিস্টিং, তুমি যেটা কিনে ফেলছো, এখন নতুন করে কেউ কম্পিটিটিভ এক্সাম কিনছো কিংবা অন্য কোনো বই কিনছো, কালকে যে আবার মাস্টার বই কিনে নিয়ে আসলে দরকার নাই, তোমার কাছে যেটা আছে এনাফ। ঠিক আছে, যেটা আছে এনাফ। তবে ইংলিশের জন্য এটা মোটামুটি, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো চলে। আচ্ছা, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাজারে আমাদেরকে যে জিকের যে বইগুলো চলে, সেটা খন্দকার জিকে, জুবায়ের জিকে আছে, মিহির জিকে আছে, আরো অন্যান্য জিকে আছে। এই যে বাজারে প্রচলিত যে বইগুলো আছে, যে কোনো একটা বই যদি তোমার কাছে থাকে, সবগুলো বই আসলে দিন শেষে একটা আরেকটার কপি ছাড়া, তেমন সাজানো পার্থক্য ছাড়া ইনফরমেশনের দিক থেকে তেমন কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। সব জায়গায় একই ইনফরমেশন আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস তো নতুন করে কেউ তৈরি করে লিখতে পারবে না, পারবে? পারবে না। আচ্ছা, বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় বিষয় বলি, এগুলো কি কেউ নতুন করে লিখতে পারবে? নতুন করে কোনো ইনফরমেশন তৈরি করতে পারবে? পারবে না। তাহলে বিষয়টা কি? তোমার ওই খন্দকার জিকেতেও যা আছে, মিহির জিকেতেও তাই আছে, জুবায়ের জিকেতেও তাই আছে, একই ইনফরমেশন দেওয়া আছে, বাট সাজানোর প্যাটার্নটা আলাদা। যার যে প্যাটার্নটা সহজ লাগে সে সেই প্যাটার্নটা পড়তে পারো। সাথে সাথে এখানে আমার যেটা সাপোর্টিভ ছিল, বাট তোমার কাছে যদি, তুমি যদি খুব বেশি হার্ড ওয়ার্কিং পার্সন হয়ে থাকো, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যে জর্জের, দেখবা বাংলাদেশ বিষয় বলি বই আছে, তো জর্জ সিরিজের বইগুলো যেটা হয় প্র্যাকটিসের জন্য খুবই ভালো, কারণ ওখানে বিগত সালের ওই যেটা বললাম কম্পিটিটিভ এক্সামে যত প্রশ্ন দেওয়া থাকে সব প্রশ্ন, শত শত প্রশ্ন প্র্যাকটিসের দেওয়া থাকে, এবং রিসেন্ট যে কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো হচ্ছে তার প্রশ্নের একটা দারুণ কালেকশন কিন্তু থাকে। সো ওখান থেকে খুব দারুণ আইডিয়া পাওয়া যায়, হুবহু কমন পাওয়া যায়। এখন আরেকটা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হলো যে
প্রশ্ন কিন্তু হুবহু কমন পাওয়া যায়। এবং তোমার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো জানো টোটাল প্রশ্ন আসবে হলো 60টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে হলো 80টা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60টা প্রশ্নে মার্ক হলো 60, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই 80টা প্রশ্নে তোমার মার্ক হবে 100। ঠিক আছে, এক একটা প্রশ্নে 1.25 মার্ক, 1.25। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, অন্যান্য বিশ্ববিদ্যালয় এক করে আছে, তো এটা একটু পার্থক্য। বাট প্রশ্ন প্যাটার্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় সেম, এমসিকিউ প্রশ্ন, এটা নিয়ে খুব একটা বেশি প্যারা নাই। কিন্তু এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো যে সাধারণ জ্ঞানের এই যে হিউজ পড়াশোনা, এই পড়াশোনাটা আসলে শেষ করাটা অনেক চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। সাধারণ জ্ঞানের আয়তন, সাধারণ জ্ঞানের পরিধি এত এত বেশি যে এই স্বল্প সময়ে তুমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো শেষ করতে যদি পারো তবে ভালো। তবে ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যেন কোচিং এর পারে কোনো কোচিং এর উপর জন্য নির্ভরশীল হয়ে বসে থেকো না। যে এই কোচিং এ তুমি ভালো পারফরমেন্স করতেছো তার মানে তুমি অ্যাডমিশনে ভালো করবা, কিংবা তুমি স্বনামধন্য কোচিং এ ভর্তি হয়ে গেছো, এখন তোমার কোচিং থেকে সবকিছু দিয়ে দিবে, লেকচার শিট দিয়ে দিবে, আবার কোচিং এর লেকচার শিট পড়বা, এদিকে বই পড়বা, আবার তোমার বন্ধুর কাছ থেকে ধার করে আরেকটা বই নিয়ে এসে পড়বা। এই ধরনের কোনো কিছু করো না। তোমরা যা পড়বা তোমার বইয়ের কালেকশন বা লেকচার শিটের কালেকশন খুব অল্প হোক, বাট সেটা তুমি ভালো করে পড়ো, সেটা ভালো করে পারলে ওখান থেকে হুবহু কমন পেয়ে যাবা। তবে কমন পাওয়ার মূল স্ট্র্যাটেজি হলো বিগত কম্পিটিটিভ এক্সামে সমাজ থেকে কয়টা প্রশ্ন আসছে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে কয়টা প্রশ্ন আসছে, কারেক্ট স্পেলিং থেকে কয়টা প্রশ্ন আসছে, কিংবা যত প্রকার বিরোচন অংশ হোক বা মেমোরাইজিং পার্ট হোক, সেটা সিনোনিম অ্যান্টোনিম হোক, তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম বিগত সালের একটা ভালো কভারেজ যদি তোমার থাকে, তুমি যদি জানো, তাহলে দেখবা সিনোনিম অ্যান্টোনিম হুবহু কমন পেয়ে যাও। বানান শুদ্ধ, কারেক্ট স্পেলিং গুলো হুবহু কমন পেয়ে যাও। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন কোশ্চেনে একটা প্রশ্ন আসছিল যার বাংলা হলো প্রশ্নমালা, এবং এটা আমি হুবহু কমন পেয়ে গেছিলাম, কারণ এটা আমি ওই সময় সাইফোর্সের একটা বই পড়ছিলাম। তো ওই সাইফোর্সের এটা বিগত অনেকবারই এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে, এবং এটা ভেরি ফ্যামিলিয়ার একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। সো এইভাবে তুমিও হুবহু কমন পেয়ে যাবা জাস্ট বিগত সালের। তবে বিগত সাল মানে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তার মানে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতে হবে এমন না। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পড়বা, তুমি বিসিএস এর কোশ্চেন পড়বা, তুমি ব্যাংক জব পড়বা, প্রাইমারি পড়বা, এনটিআরসি পড়বা, সবগুলার কোশ্চেন তুমি পড়বা। কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির প্রশ্ন থেকে হুবহু কমন পাবা এমন কোনো কিন্তু নিশ্চয়তা নাই। সো এই গাইডলাইনগুলো যদি তুমি ফলো করো, তাহলে একদম তোমার অ্যাডমিশন প্রস্তুতির যে বেস, সে বেসটা একটা মাত্র ভিডিও থেকে ভাই 100% তৈরি হবে। যদি তোমার তৈরি না হয়, তুমি বিশ্ববিদ্যালয়ে প্রথম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় কি বিউপির পরীক্ষা হয়, তুমি পরীক্ষা দিয়ে এসো, দিয়ে এসে ভাই আমাকে মেসেজ করো যে ভাই আপনার কথা শুনেছিলাম কিন্তু আমার কাজে আসেনি। আর তুমি যদি এই কথাগুলো শুনতে পারো, তাহলে আমি 100% তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে তোমার সফলতা অবধারিত, যদি তুমি পড়ার জায়গা থেকে ঠিক রাখতে পারো। আর দেখো এই যে সুন্দর কথাগুলো তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিলাম, এই গাইডলাইন অনুযায়ী যে একটা কথা বললাম, মেন্টর কেন দরকার হয়, সাজেশন করে পড়ানোর জন্য, কারণ সিলেবাস অনেক বড়। তো এই যদি তুমি সাজেশন করে আমাদের তত্ত্বাবধানে যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের যে এখন টাইটান ব্যাচ আছে, তুমি এই ব্যাচে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো, যেখান থেকে তুমি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে পারবা। কারণ দিন শেষে জাস্ট একটু প্রশ্ন প্যাটার্ন আলাদা ছাড়া কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। আলাদা করে কিন্তু এক একটা ইউনিভার্সিটির জন্য সম্পূর্ণ নতুন করে পড়া লাগে না। তো কিছুটা মডিফাই করে পড়লেই কিন্তু তোমার একটা প্রস্তুতি দিয়ে তুমি অন্যান্য ইউনিভার্সিটির প্রস্তুতিও কভার করতে পারবা। তো এই জন্য যদি তোমরা একদম আমাদের বর্তমানে অনলাইনের অন্যতম একটা অভিজ্ঞ মেন্টর প্যানেল কিন্তু আমাদের কাছে আছে। আমাদের এখানে যারাই মেন্টর হিসেবে আছে সবাই এক্সপিরিয়েন্সড, দীর্ঘদিন ধরে কনসিস্টেন্টলি অ্যাডমিশন প্ল্যাটফর্মে কাজ করে আসতেছে। তোমরা সবার টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারো, তোমার বুঝতে সুবিধা হচ্ছে কিনা। আর যেখানে তুমি ভাই পড়ো না কেন, আগে দেখবা যে তোমার মেন্টরের কথা, গাইডলাইন, সাজেশন, ক্লাস তুমি বোঝো কিনা। যদি না বোঝো, তুমি এখানে অযথা টাকা দিয়ে খরচ করে তোমার ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আর সব জায়গায় ভর্তি হওয়ার দরকার নেই, তুমি যে কোনো এক জায়গায় থাকো, তাই সেটা আমাদের এখানে হোক কিংবা অন্য কোথাও হোক, সেটাই এনাফ। এর বাইরে ভাই তোমার জন্য কিচ্ছু লাগে না। তো দেখো এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্স ফি হলো 3000 টাকা, যেহেতু তোমাদের এখানে 4 মাসের হলো বিশাল একটা ব্যাপার স্যাপার। তো 3000 টাকা এই কোর্স ফিতে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে, অন্য কোথাও তো ভর্তি হওয়া লাগবে না। তবে তোমাদের জন্য এখন একটা সুখবর আছে, তোমাদের জন্য আমরা খুব স্বল্প সময়ের জন্য 50% একটা ডিসকাউন্ট রাখবো, এবং এই সময়ের মধ্যে যারা ভর্তি কমপ্লিট করবা তারা কিন্তু মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবা। নাম্বারটা দিয়ে দিছি অথবা স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ। তবে এই 1500 টাকার সুযোগটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য থাকবে। সো এই লুক্রেটিভ অপরচুনিটি যদি তুমি লুফে নিতে চাও, তাহলে এক্ষুনি আমাদেরকে মেসেজ করে আমাদের
ইন্টেন্সিভ কেয়ারে থেকে যাও। তোমাদের জন্য সব থেকে বড় যে সাজেশনটা আমি দিব সেটা হলো, তুমি যেখানেই ভর্তি হও না কেন আগে তুমি সেই মেন্টরদের ক্লাসগুলো দেখো, প্রিভিয়াস ক্লাসগুলো দেখো। যে শুধু ফলোয়ার দেখে ভর্তি হওয়ার দরকার নাই, কিংবা কথাই তুমি খুব বেশি আহ, তুমি সিক্ত হয়ে যাবে এমনও দরকার নাই। তুমি আগে তাদের কথা বোঝো কিনা দেখো, কিংবা যেখানেই ভর্তি হও না কেন প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো আগে ধরো দেখো, অনলাইনে যেহেতু সব অ্যাভেলেবেল আছে। দেন তুমি একটা ডিসিশন নিও। আর আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের ক্লাস কিন্তু আমাদের দেওয়া আছে, তোমরা যাচাই করে তারপর কিন্তু আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারো। সো যেখানেই প্রস্তুতি নাও, তোমাদের জন্য শুভকামনা থাকবে। এবং অবশ্যই অ্যাডমিশনের সতর্কতার কোনো বিকল্প নাই। এই সময় তোমার একটা ভুল জীবনে অনেক ক্ষতি করতে পারে, আর একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু তোমার সফলতাকে অনেক অনেক বেশি ত্বরান্বিত করতে পারে। সো আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব, যেখানেই ভর্তি হও বা যেখানেই থাকো, যে ইন্টেন্সিভ কেয়ারে প্রস্তুতি নাও, অত্যন্ত সতর্কতার সাথে তোমার প্রস্তুতি শুরু করো এবং নিজের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্টটা তুমি দাও।